আমি রবিউল হাসান। আজ আবারও ফিরে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন মেডি বেঙ্গলি ইউটিউব চ্যানেল, যেখানে স্বাস্থ্য কথা খুব সহজ ভাষায় আমরা নিয়ে আসার চেষ্টা করি। তো আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকের বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথি বনাম অ্যালোপ্যাথি। বহু বিতর্কিত বিষয়। অনেকে বলেন যে হোমিওপ্যাথি শুধু একটা বিশ্বাসের উপর ভিত্তি করে চলে, অনেকে হোমিওপ্যাথিতে অগাধ বিশ্বাস রাখেন। আবার অনেকে এই হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুটো ভিন্ন ধরনের চিকিৎসার সঙ্গে কনফ্লিক্ট নিয়ে আসার চেষ্টা করেন। তো এই সমস্ত বিষয় নিয়েই বিতর্কিতমূলক একটা আলোচনা আজকে আমরা এই ভিডিওটাতে তুলে ধরতে চলেছি। এবং এই ভিডিওটিতে যে আলোচনা হবে, এই ভিডিওটার উদ্দেশ্য কোনো একটা চিকিৎসা ব্যবস্থাকে ছোট করে দেখানো নয়, বা তারকে একদম শিখরে বসিয়ে সেটাই যে চিকিৎসার আসল মাধ্যম এরকমও নয়। তো আমরা একটা তুলনামূলক ব্যালেন্স আলোচনা এই ভিডিওতে আমরা করেছি। আর এটাও জানবো যে কোন চিকিৎসার জন্য কোন পদ্ধতি সবথেকে ভালো উপযুক্ত, কোন পদ্ধতিতে চিকিৎসার রোগ খুব তাড়াতাড়ি সারানো যায় বা যায় না, বা এরকম অনেক কেস স্টাডিজ যেগুলো এমনও হয়েছে যে কোনো পদ্ধতিতে সারানো যায়নি, অন্য কোনো পদ্ধতিতে সারানো গেছে। তো এই সমস্ত তুলনামূলক বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটা, এবং এই ভিডিওটা অবশ্যই যে কনফ্লিক্ট হোমিওপ্যাথি বনাম অ্যালোপ্যাথি তাকে অনেকটা দূর করতে সাহায্য করবে। তা আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমাদের, এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং ইন ফিউচার আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন বা কোনো কোশ্চেন যদি থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমাদেরকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে কথা হবে একটু কন্ট্রোভার্সিয়াল টাইপের, হোমিওপ্যাথি ভার্সেস অ্যালোপ্যাথি, এর মধ্যে যে মানুষের বিশ্বাস এবং অবিশ্বাস, এই নিয়েও কথা হবে আজকে। তো আজকে আমাদের মাঝে আছেন ডাক্তার চন্দংশু ভট্টাচার্য। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পেজে। ডাক্তারবাবু, হোমিওপ্যাথি কেন? হোমিওপ্যাথি কেন, এই জন্যই আমি অ্যাকচুয়ালি এই বিষয়টাকে অ্যাজ এ আমি ডাক্তার হিসেবে, মেডিকেল ফিল্ড হিসেবে এটাকে দেখেছি। আমি কোনোদিন হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি এরকমভাবে ডিফারেন্সিয়েট করে কখনো আমি দেখিনি। সেই জন্য আমি, আর আমার বাড়িতে একটা আমাকে নিয়ে থার্ড জেনারেশন চলছে, একটা লেগেসিও কাজ করছে, সেই জন্য আমি হোমিওপ্যাথিটাকেই চয়েস করেছি আমার পেশাগত হিসাবে বা ডাক্তার হিসাবে। আর হোমিওপ্যাথি চয়েস করার পিছনে একটা কারণ হচ্ছে কি, কিছু কিছু রোগ এমন কিছু আছে যেগুলোকে অনেক জায়গাতে তার কোনো রকম অ্যান্সার পাওয়া যায় না, কিন্তু হোমিওপ্যাথিতে সেটাকে কিউরেবল করা যায়। আমি কোট করেই বলছি, কিউরেবল করা যায়। সেই জন্য আমি সেইটা একটা বলতে পারো যে আমার একটা ভেতরকার একটা বলতে পারো, এটা একটা থ্রিলিং ব্যাপার যে আমি যে রোগটা কেউ পারছে না সেটা যদি আমার সিস্টেম দিয়ে আমি করে দেখাতে পারি, একটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয় মানুষের জীবনে আর কি। সেই জন্যই আমি হোমিওপ্যাথিটাকে চয়েস। অনেক সময় দেখা যায় যে মানুষের একটা বিশ্বাস অবিশ্বাসের একটা ব্যাপার উঠে আসে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে। তো এই দিকটাকে আপনি কিভাবে ক্লিয়ারিফাই করবেন? এইটাকে ক্ল্যারিফাই, দেখুন, মানুষের নিজস্ব একটা বিশ্বাস তো থাকবেই, এ তো আমরা তো কিছু পরিবর্তন করতে পারবো না। যেটা, হ্যাঁ, আমি হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে যেটা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাসযোগ্যতাটাকে আমাদেরকে মানুষের মধ্যে তৈরি করে দেওয়াটা আমাদের পক্ষে উচিত। যে আমি এটা মনে করি যে আমি অ্যাজ এ হোমিওপ্যাথি ডাক্তার, আমি যদি এমন একটা রোগকে আমি যদি ট্রিট করে মানুষকে উপকার দিতে পারি, মানুষ কিন্তু প্রথমে অবিশ্বাস নিয়ে আমার কাছে আসবে। এটা খুব সত্যি কথা, মানুষ প্রথমে অবিশ্বাস নিয়ে আমার কাছে আসবে, কিন্তু যখনই আমি তাকে এটা ঠিক করে দেবো তার কিন্তু বিশ্বাস তৈরি হয়ে যাবে। সেজন্য বিশ্বাসটা আমাকেই তার মধ্যে তৈরি করে দিতে হবে। সে বিশ্বাস করে আসবে এটা হবে না। 90% কেসে হয় যে বিশ্বাস না করেই আসে, অনেক একটা ফেথ তৈরি যখন হয়ে যায় তখন সে বিশ্বাস করতে শুরু করে দেয়, যে না, তখন সে তার আরো বাড়ির লোককে 5টা লোককে বলবে যে না, আমি ওখানে দেখিয়েছি, হোমিওপ্যাথি খুব ভালো। এটা এবার এখন কিন্তু এই জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে, এখন কিন্তু আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা নেই, এখন অনেকটাই ডেভেলপ করে গেছে। বিশ্বাস কিন্তু মানুষের মধ্যে হোমিওপ্যাথি নিয়ে যথেষ্ট পরিমাণে আছে, নেই বলা যাবে না। তো আপনি প্র্যাকটিস করছেন কোথায়? আমার এখন বর্তমানে আমার নিজস্ব চেম্বার হচ্ছে কাশিমবাজার মনীন্দ্রনগরে। আমার ওখানে হচ্ছে আমার কাশিমবাজার মনীন্দ্রনগরের চেম্বার। আমি বৃহস্পতিবার দিন আর রবিবারের দিনটা বাদ দিয়ে রেগুলারই আমি বিকেলবেলায়
এই 5:30 থেকে মোটামুটি 8:30 9টা অবধি আমি সেখানে থাকি। আর এখানে খাগড়াতেও আমার একটা চেম্বার আছে, কিন্তু আমি কাশিমবাজারের চেম্বারটাকে বেশি আমি সময় দিই। আর একজন চিকিৎসক, সবাই মনে করে যে চিকিৎসকের শুধু রোগী দেখা হয়ে গেল, শেষ হয়ে গেল, এরকম একটা ধারণা থাকে। যে তো আপনার দিনটা কিভাবে শুরু হয়, যদি মানে আপনার পার্সোনাল জীবনটা যদি একটু বলেন, যে দিনটা কিভাবে শুরু হয়? দিনটা দেখুন, আমার দিনটা দিন শুরু তো হচ্ছে রোগী দেখা এবং শেষ করার এই না, বিষয়টা। এইভাবে ঠিক আমার দিনটা শুরু হয় না। আমার দিনটা অ্যাকচুয়ালি শুরু হয়, মানে এমনিতে আমি শারীরিকভাবে একটু ওয়ার্কআউট করতে পছন্দ করি, সেই দিয়ে তো আমার জিম বলতে পারেন আমার একটা নেশা। আমি মানে যে করেই হোক দিনের মধ্যে একটা টাইম বার করে আমি যাবই, সেটা তো আছেই। আর রুগী দেখাটা তো আমার প্রাইমারি কনসার্ন, ওটা তো আমাকে করতেই হবে। আমি যেটা করি অ্যাজ এ ডাক্তার হিসাবে, যেটা এখন আমি যেটা করি, আমার কিছু লোকজনও রেখেছি তাদের জন্য ইয়ে করার জন্য। আমি কিন্তু শুধুমাত্র পেশেন্ট দেখে যে আমি ছেড়ে দিলাম তা কিন্তু আমি করি না। আচ্ছা। আমি কিন্তু একটা পেশেন্টকে আমি দিন 15 টাইম দিলাম, আমি কিন্তু আমার যারা লোকজন আছে তাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব আমার কাছে থাকে। আমি তাদের দিয়ে একটু তার জানার চেষ্টা করি তার প্রোগ্রেস কিরকম যাচ্ছে। যদি বলে যে রুগীটা আমাকে যদি বললো যে না আমার এখন এইরকম পরিস্থিতি আছে, আমি চেষ্টা করি তাকে সেই জায়গাটাকে আর একটু রিলিফ যাতে দেওয়া যায়, সেই পরিস্থিতিগুলো আমি করি। এবং বলতে পারেন আমার সারাদিন মানে এরকমও হয় যে একটা রুগী দেখার পরে, মানে অনেক পেশেন্টই তো আমি সারাদিন দেখলাম, আমি কিন্তু শুধু পেশেন্ট দেখেই থেমে যাই না। বাড়িতে এসে যেগুলো দেখলাম সেগুলো কতটা আমি সঠিক চোখ দেখে এলাম, সঠিক মোটামুটি কিরকম হলো, সেগুলো সবই আমাকে মাথায় রাখতে হয় এবং সেগুলোকে নিয়েও আবার আমাকে বাড়িতে এসে পড়াশোনাও করতে হয়। চিকিৎসার সঙ্গে একটা রোগীদের একটা জিনিস জড়িয়ে থাকে, সেটা হচ্ছে বিশ্বাস। তো একটা মানুষের সুস্থ হয়ে ওঠার পিছনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ, যে ফেথ, যে হ্যাঁ আমি এই পথে আমি আমার রোগটা ট্রিটমেন্ট করছি, আমি ধরুন বিশ্বাসই করলাম না, আবার হ্যাঁ। বিশ্বাস করলাম, তো অনেক সময় এই যে বিশ্বাস না করার বিশ্বাস করা, এই জিনিসটা মানুষটার কে সুস্থ হয়ে ওঠার পক্ষে কতটা জরুরি, এটা জানতে চাইছি। এটা অনেকখানি জরুরি আমি বলবো। আবার যদি আমি এটাকে কি বলে সায়েন্সের দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করি, মানে অনেক সময় বিশ্বাস হয় না, তো মানসিকভাবে তো ভেঙে যায়, মানসিকভাবে ভেঙে পড়ে। হ্যাঁ, এটা যেমন একটা তো একটা কারণ আছে, এটা সাইকোলজিক্যালি আমি দেখতে গেলে এটা একটা অবশ্যই বড় কারণ, যে আমার যে জায়গাটার উপর আমার ফেথ নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, আমি সেই জায়গাটাতে কোনোদিনই ইয়ে করতে পারবো না। মানে আমি সেই জায়গাটাতে আমার যতই আমার ভালো কিছু হোক, আমার মনে হবে যে আমার ভালো হচ্ছে না। এটা হয়, এটা যে কোনো মানুষ, এটা তো এটা হিউম্যান সাইকোলজি। কিন্তু আবার যদি সায়েন্টিফিক ভাবে এটাকে চিন্তা করি, তাহলে কিন্তু এই বিষয়টা কোনোভাবেই আসে না। তখন কিন্তু আবার ভাবতে হবে যে ওষুধ নিশ্চয়ই ঠিকঠাক প্রয়োগ হয়নি, তাই কাজ হয়নি। তবু অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি খুব ধীরে চলে, আবার কেউ কেউ বলে যে হোমিওপ্যাথি বিশ্বাসের উপর চলে। এই দুটোকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? এটাকে আমি এক্সপ্লেন এভাবেই করব, হোমিওপ্যাথি ধীরে চলে না, হোমিওপ্যাথি ঠিক মতোই চলে, তার মতো করেই চলে, কোনো বিশ্বাসের ওপরেও চলে না। হোমিওপ্যাথি কিভাবে চলে, প্রত্যেকটা রোগের একটা প্রোগ্রেশন আছে, প্রোগনোসিস আছে, প্রত্যেকটা রোগের একটা স্টেপ বাই স্টেপ ব্যাপার আছে। হোমিওপ্যাথি হচ্ছে রোগটা কিরকম ভাবে আমার হয়েছে। যদি অ্যাকিউট হয়, মানে যেটা এক্ষুনি হয়েছে, সেটাকে কিওর করতে হোমিওপ্যাথি একটা টাইম নেবে। আর যেটা ক্রনিক, বিগত 10 বছর 15 বছর 20 বছর ধরে ভুগছে, সেটাকে কিওর করতে একটা টাইম নেবে। সেজন্য হোমিওপ্যাথি মানেই যে সেটা ধীরে ধীরে কাজ করবে, এটা বলা যায় না। একটা এক্সাম্পল, এক্ষুনি ধরুন কারোর একটা ভায়োলেন্ট একটা কলিক শুরু হয়ে গেল, বা একটা পেটের যন্ত্রণা, বাংলা ভাষায় যদি বলি পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, ভয়ঙ্করভাবে পেটের যন্ত্রণা ছটফট করছে, এটাকে কিন্তু আমি ক্রনিক স্টেজ বলতে পারবো না, এটা অ্যাডভান্স স্টেজ এবং অ্যাকিউট স্টেজ। তখন কিন্তু আমার কাছে এই অ্যাকিউট স্টেজটা ম্যানেজ করারও কিন্তু আমার কাছে মেডিসিন আছে। আমাকে তখন সেটা ওকে প্রয়োগ করে মোটামুটি আমি তাকে, আমার নিজের এক্সপিরিয়েন্স আমি বলছি, আমি নিজেও করেছি, মোটামুটি আমি তাকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রিলিফ করে দিতে পেরেছি। হোমিওপ্যাথি দিয়ে এটা করা যায়। সেজন্যই আমি বলবো হোমিওপ্যাথিতে ধীরে ধীরে কাজ করে কনসেপ্টটা আমি বলবো ভুল। রোগটা কিরকম হয়েছে, কোন স্টেজে আছে, অ্যাকিউট স্টেজে হলে একরকম সময় নেবে, ক্রনিক স্টেজে আছে সেটা আর একরকম সময় নেবে। মানে এটা অ্যাকচুয়ালি আমি কোশ্চেনটা করলাম কারণ মানুষের মধ্যে মিসকনসেপশনটা হয়েছে, এবং এটা আমি সবাইকেই বলবো এই মিসকনসেপশনটা আপনারা দূর করুন। কারণ কি, হোমিওপ্যাথি এই তত্ত্বটা ভুল। আপনি যদি দেখেন যে অ্যাকিউট স্টেজে যখন হোমিওপ্যাথি যেরকম কাজ করবে, তখন আপনি দেখবেন অ্যালোপ্যাথির থেকে সেটা তাড়াতাড়ি কাজ করছে, তখন কিন্তু আবার কনসেপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
সেটা ক্রনিক স্টেজ। এবার ক্রনিক অনেক রোগ আছে, যেমন স্কিন হচ্ছে ক্রনিক রোগ। স্কিন যে কোনো ক্ষেত্রে আমি স্কিনের আমার যে কোনো পেশেন্টদের আমি বলি স্কিন আজকে ওষুধ খেয়ে কালকে ভালো হয়ে যাবে এই কনসেপ্ট নিয়ে ডাক্তার দেখাতে আসবেন না। আমি স্কিনের ক্ষেত্রে বারবারই বলি হাতে সময় নিয়ে আসবেন। সেজন্য অ্যাকিউট স্টেজে হোমিওপ্যাথি একরকম কাজ করবে, ক্রনিক স্টেজে হোমিওপ্যাথি একরকম কাজ করবে। এইটাকে মাথায় রাখতে হবে, ডিপেন্ড করতে হবে রোগটা আমার কতদিন ধরে হয়েছে, কিরম ভাবে হয়েছে। অনেকে ব্যঙ্গাত্মক শব্দে বলে যে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছে, এটা তো একটা সুগারের বল, খাওয়ার পর মুখ শুদ্ধি হিসাবে খেয়ে ফেলার মতো বল। তো এরকম অনেকে বলে, মানে এরকম সমালোচনা অনেক দেখা গেছে। এটা আপনি কিভাবে গ্রহণ করেন? অবশ্যই খারাপ তো লাগবেই, কারণ একজন খারাপ তো দেখুন মানুষের অভিব্যক্তি তো আমি থামাতে পারবো না। এইটার ব্যাপারটা হচ্ছে যে হোমিওপ্যাথি সম্বন্ধে মানুষের কনসেপ্ট অ্যাওয়ারনেসটা খুব কম, যার জন্য এই ধরনের মন্তব্যগুলো উঠে আসে। হ্যাঁ, এবার যেটা এইটাকে ম্যাচ জানতে গেলে আপনাকে ভাবতে হবে হোমিওপ্যাথিতে কেন সুগার বলটা ইউজ করা হতো। কেন সুগার বল ইউজ করা হতো? কারণ সুগার বল হচ্ছে পোরাস সাবস্ট্যান্স। এবার সেক্ষেত্রে কি হয়, একটা মেডিসিন যখন আমি সুগার বলের মধ্যে অ্যাপ্লাই করব তখন কি হয়, আমাদের ওষুধের মানে কিছুটা পার্ট থাকে মানে ভেহিকল মিনস হচ্ছে যেমন অ্যালকোহলটাকে আমাদের বেশি ব্যবহার হয়, রেকটিফাইড স্পিরিটটা, আর এইদিকে ওই মেডিসিন পার্টটা ব্যবহার করা হয়। এবার যখনই আমি ওই গ্লোবিউলসের মধ্যে সুগার বলের মধ্যে যখন আমি মেডিসিনটা অ্যাপ্লাই করছি, অ্যালকোহল পার্টটা তো উবে যাবে, তো থাকবে না। তখন ওই কি হয়, ওই গ্লোবিউলসটার মধ্যে মেডিসিন পার্টটা থেকে যায়। সেই জন্যই সুগার বলটাকে ব্যবহার করা হতো এবং এখনো ব্যবহার করা হয়, যাতে মেডিসিনটা আমি পেশেন্টের মধ্যে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু ওটা একটু মানে সুইটিশ টেস্টটা হয়, সেজন্য আমি পেশেন্টকে খুব তাড়াতাড়ি এটা গ্রহণ করাতেও পারবো, আর মেডিসিনের এফেক্টটাও আমি সেখানে দেখাতে পারবো। অনেক সময় পেশেন্টরা এসে যখন বলে যে ভুগলাম 6 বছর কিন্তু ভালো হলাম এই হোমিওপ্যাথিতে, তখন কেমন লাগে? এটা সত্যি খুব ভালো লাগে। যেমন কি আমার কলকাতার চেম্বারেরই একটা ঘটনা বলি। আমি তখন প্রথম প্র্যাকটিস করতে যাচ্ছি, আমার বয়সটাও তখন কম, তো সদ্য পাস করেছি। অল্প স্বল্প চেম্বারে রুগী টুগী আসে, দেখি আসছি হচ্ছে যাচ্ছি। তো এক ভদ্রমহিলা তার নাতিকে নিয়ে আমার কাছে দেখাতে আসে। তার নাতির বয়স তখন এই 1 বছর মোট কথা হয়নি। আর তখন কি হয়, ওই 1 বছর মোট কথা হয়নি, তো ওর ভীষণ একটা সমস্যা হচ্ছে, 2টো টনসিল গলার একদম ভয়ঙ্করভাবে ফোলা ছিল। তো ও তখন আমাকে, যাই হোক, আমার এক পেশেন্টের থ্রু দিয়ে আমার কাছে দেখাতে আসে এবং এসে আমাকে বলে যে ডাক্তারবাবু, আমার হোমিওপ্যাথির ওপর কোনো বিশ্বাস নেই, আমি আপনাকে পরিষ্কার করে বলছি, কিন্তু আমার একজন পরিচিত, সে আপনার কাছে দেখিয়ে উপকার পেয়েছে, তার বাচ্চাকে দেখায়, আপনি আমার এই নাতিটাকে একটু দেখুন। সে প্রায় দীর্ঘদিন ধরে এই টনসিলটা নিয়ে ভুগছে, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছি, তারা বিভিন্ন রকম ওষুধ দিচ্ছে, সর্দি কাশিটা কন্ট্রোল হচ্ছে কিন্তু আবার হচ্ছে। এবারে আমার কাছে টনসিল ঠিক করার ওষুধ আছে, আমি তখন তাকে সেটা দিই, সেটা খাওয়ার সে মোটামুটি মাসখানেকের মধ্যে তার টনসিলের সমস্যাটা চলে যায়। এখন বাচ্চাটার মোটামুটি 4 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, তো ও কিন্তু সেই পরিমাণ আর সর্দি কাশি নিয়ে ভোগে না। সর্দি কাশি তো সিজনাল চেঞ্জ, মানুষ তো লাগবেই, এটা তো আমি বন্ধ করতে পারবো না। যে প্রক্রিয়াটা ওর চলছিল, মানে একটা মাসে 2বার থেকে 3বার পর্যন্ত ও ঠান্ডা লাগা নিয়ে ভুগছিল, সেটা ওর আর এখন হয় না। পেশেন্ট আছে এরকম যে হঠাৎ করে ঢুকে ডাক্তারবাবু কতদিনে সারবে? হ্যাঁ, এরকম প্রশ্ন আসে, ওর জিজ্ঞেস করাটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ ও তো ওই রোগটা নিয়ে দীর্ঘদিন ভুগে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে এসেছে। ও এটা জিজ্ঞেস করতে, ও রাইট আছে জিজ্ঞেস করা যে আমি কতদিনে ভালো হলো, এবং আমারও ডাক্তার হিসেবে ওকে বলে দেওয়াটা রাইট আছে যে আপনি কতদিনে ভালো হবেন। কিন্তু এটা খুব সত্যি কথা, কিন্তু বলা যাবে না এই জন্যই, কারণ কোন রোগটা কত দিনের মধ্যে ভালো হবে সেটা বলতে পারা যায় না। তবুও কিছু কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টকে কমিট করে দিই যে আপনি 1 মাস খান ভালো হয়ে যাবেন, কি 3 মাস খান ভালো হয়ে যাবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে হ্যাঁ, যে আমরা যে কমিটমেন্টটা দিই তাতে হয়ে যায়। তারপর এরকম অনেক রোগী আছে যাদের হয়তো অসুখটা কম কিন্তু ভয় পেয়ে বেশি বেঁচে থাকে। হ্যাঁ, এইটা খুব ভয়ঙ্কর জিনিস। মানে এটা চলে আসে সাইকিয়াট্রিক ব্যাপার। মানে
আতঙ্ক, যদি রোগ আতঙ্ক। সংক্রান্ত যদি আতঙ্ক তার নিজের সেলফ কাউন্সিলিং না করে যদি কমাতে না পারে, তাহলে ওর মনে হবে কোনো রোগই ভালো হচ্ছে না। যেমন আমার একটা উদাহরণ দিচ্ছি, এক ভদ্রমহিলা হাঁটু ব্যথা নিয়ে আমার কাছে এসেছিল। আমাকে বারবারই বলছে যে আপনি যাই ওষুধ দিচ্ছেন আমার হাঁটু ব্যথা কমছে না। আমার কি মনে হলো, আমাদের একটা ওষুধ আছে ওই একটু মানসিক দিক দিয়ে ট্রাই করলে কাজ হয়, আমি ওকে সেটা দিলাম। ওটার সঙ্গে কিন্তু হাঁটু ব্যথার কোনো লিঙ্কই নেই, আমি দিলাম। ওটা খাওয়ার পরে পরের দিন এসে বলছে আমার আর হাঁটু ব্যথা নেই। তাহলে আমি একে কি ধরবো? অরিজিনালি তো ব্যথা নিশ্চয়ই ছিল না, ওর মনে হচ্ছে আমার ব্যথা আছে, মানসিকভাবে ব্যথা আছে, মানে একেই বলে রোগ কম, মানে মানসিক আতঙ্কটা বেশি, যে আমার কিছু একটা হয়েছে। আবার এমনও রোগী পাওয়া যায়, মানে আপনি ধরুন তাকে টেস্ট লিখলেন, আপনি টেস্টে কিছু পেলেন না, ওই পেলেন না বলে ও ভয় পেয়ে গেল যে কেন পেলো না, কেন এলো না, কিছু এলো না, আমার তো শরীর খারাপ। ঠিক। আবার এখন একটা জিনিসও দেখা যাচ্ছে যে ডাক্তারখানায় যাওয়ার আগে চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব এইসব করে একটু নিজেই ডাক্তারিটা করার চেষ্টা করছে। এটা খুব মারাত্মক দিন। যেমন আমি সেদিনকে ফেসবুকে ঘাঁটছিলাম, দেখলাম এক ভদ্রলোক হোমিওপ্যাথি নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। আমি সেই জায়গাটা দেখলাম, উনি অনেক কিছু বলেছেন, অমুক তমুক। উনিও চ্যাট জিপিটি, গুগল ঘেটেই আর কি এই শব্দগুলো ব্যবহার করেছে। উনি একটা কোথা থেকে কনসেপ্ট নিয়ে চলে এসেছেন যে হু নাকি বলেছে যে হোমিওপ্যাথি কোনো স্বীকৃতি নেই। আমি তখন ওটা দেখা মাত্র আমরা আচ্ছা ঠিক আছে দেখি তো হু কি এরকম কথাটা বলেছে, হু এরকম একটা কথা বললো, আমি ঠিক আছে দেখি। সব ঘুরে দেখলাম হু কি বলেছে কথাটা। হু বলেছে কিছু ইনফেকশিয়াস ডিজিজ আছে, যেমন তার মধ্যে 1 নম্বরে হচ্ছে টিউবারকুলোসিসের জন্য হোমিওপ্যাথি দেওয়া যায় না। জেনারেলি টিউবারকুলোসিস হলেও আমি হোমিওপ্যাথির কথা বলবো না। টিউবারকুলোসিস হলে আমি অ্যাজ এ ডাক্তার তখন আমার দায়িত্ব হয়ে যাবে যে একে কোনো রকম ভাবে টিবি সেন্টারে আমাকে পাঠানো। তখন কিন্তু ওখানে হোমিওপ্যাথির ব্যাপারটা আসছে না, তখন কিন্তু ওখানে হোমিওপ্যাথি করছি কি অ্যালোপ্যাথি করছি এই কনসেপ্টটা তখন ওখানে চলবে না, তখন আমাকে ওকে টিবি সেন্টারেই পাঠাতে হবে। বলা রয়েছে এই শব্দটা, কিন্তু ও পুরোটা পড়লো না, ঘুরিয়ে ওটা বলে দিল। গন্ডগোলটা মানে মানুষের মধ্যে শিক্ষার যে জিনিসটা খুব কম, শিক্ষার জায়গাটা কম। যেমন আমাকে একজন এসে বলল, চ্যাট জিপিটি ঘেটে এসে আমার কাছে, যেমন আমাদের সব থেকে বেশি হোমিওপ্যাথির একটা কেস হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। এটা হচ্ছে হোমিওপ্যাথির সব থেকে মানে বলতে পারো ব্রেড অ্যান্ড বাটার। মানে 100 জন যদি রুগী দেখায়, মানে 95 জনই রিউমাটয়েড আর্থারাইটিস পাওয়া যায়। কারণ অ্যালোপ্যাথি ডাক্তাররাও রেফার করেন যে হোমিওপ্যাথির কাছে যাওয়ার জন্য। আচ্ছা। কারণ এটা ওদের কাছে কোনো একটা ট্রিটমেন্ট হয় না, ওই কিছু পেন কিলার মেডিসিন আছে, কিছু স্টেরয়েড গোছের মেডিসিন আছে, সেইগুলো দিয়ে ওরা চালিয়ে দেয়, তারপর যতদিন পারে ততদিন টানে। তো সেই জায়গা থেকে একজনা এসেছেন, তিনি ভদ্রমহিলা, তিনি যাই হোক কোনো রকমের খোঁজ খবর পেয়েছেন যে কি বলে যে এরকম অ্যালোপ্যাথিতে করলে আমার এরকম সমস্যা হবে, তো আমি সেই জন্য আর কি হোমিওপ্যাথি করব। কিন্তু তিনি একটু মোবাইল ঘাঁটা পাবলিক, তিনি এসছেন, এসে আমাকে বলছেন যে এরকম আমি বললাম যে আচ্ছা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমরা দেখুন এটাকে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু প্রথমে হাড়গুলো জয়েন্ট নষ্ট হয়, তারপর কিন্তু আস্তে আস্তে ভাইটাল অর্গানে গিয়ে এফেক্ট করে। বলছে না আমি তো গুগল দেখে এলাম, ওখানে তো বলা আছে অটোইমিউন ডিজিজ, ডাইরেক্ট আমাকে বলছে। আমি বললাম যে গুগলে কি দেখেছেন অটোইমিউন ডিজিজ? অটোইমিউন ডিজিজ মানে কি বলুন তো? আমি তাকে ডিরেক্ট প্রশ্নটা করি, বলে কি? তাহলে তো গুগল তো আপনাকে অটোইমিউন ডিজিজের মানেটা বলতে পারলো না। ওই অটোইমিউন ডিজিজটা বুঝতে গেলে তখন আপনাকে আমার কাছে আসতে হবে। অটোইমিউন ডিজিজ মানে কি? শরীর নিজে নিজে যে রোগটাকে ক্রিয়েট করে, নিজের ইমিউনিটি সিস্টেমকে কম্প্রোমাইজ করে যে রোগটাকে ক্রিয়েট করে, তাকে আমি বলবো অটোইমিউন ডিজিজ। যে কোনো রোগ হতে পারে, সেটা এসএলইও হতে পারে, সেটা রিউমাটয়েড আর্থারাইটিসও হতে পারে, আবার এইচআইভি যদি শরীরের মধ্যে কোনোভাবে ঢোকে সেক্ষেত্রেও হতে পারে। অনেক সময় রোগী এসেছে তার অসুখ নিয়ে, সারিয়ে দিয়েছেন, তার মুখের হাসি দেখেছেন, অনেক সময় আবেগপ্রবণ ঘটনাও দেখেছেন। তো একটা এমন কেস স্টাডি বলুন যেটা আপনার মানে হার্ট টাচিং, একটা মানে ছুঁয়ে গেছে গভীরভাবে আপনাকে ইমোশনালি, এরকম যদি কোনো কেস থাকে। একজনা মহিলা, তার ডিওডেনাল আলসার ছিল, ঠিক আছে, ডিওডেনাল আলসার, এবং যেটা এন্ডোস্কোপি করে পাওয়াও গিয়েছিল। ডিওডেনাল আলসার, তার সঙ্গে এইচ পাইলোরি ইনফেকশনও ছিল। তো সে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, তো সেখান থেকে তাকে বলা হয়েছে যে এই ওষুধটা আপনাকে চালিয়ে যেতে হবে, খেয়ে যাবেন, এভাবেই আপনার চলবে, তো এছাড়া কোনো উপায় নেই। তখন সে আমার কাছে আসে দেখানোর জন্য। আমি সব দেখে তার এন্ডোস্কোপি রিপোর্টগুলো দেখলাম এইচ পাইলোরি ইনফেকশনও আছে, ডিওডেনাল আলসারও আছে। তো সে মতো অবস্থায় আমি সব দেখে নিয়ে সে আমার কাছে প্রেজেন্ট করেছিল অ্যাকচুয়ালি ডিওডেনাল আলসার ছাড়াও এসেছিল অ্যাকচুয়ালি হাঁটু ব্যথা নিয়ে। এইবারে আমি যেটা করলাম,
এইখানেই হচ্ছে একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাজ। এখানে আমার ওষুধের ফিল্ডটা এখানেই তৈরি হয় দেওয়ার। কেন এই জায়গাটাতেই আমি অ্যালোপ্যাথির সঙ্গে আমাদের ডিফারেন্সটা আসবে। এই ডিউরেনাল আলসারের জায়গাটা যদি খুব বেশি বেড়ে যায়, ওদের কাছে ওটা নয় সার্জিক্যাল করবে, নাহলে এইচ পাইলোরি ইনফেকশনটা কোনোভাবে ওরা মারার চেষ্টা করে। যদি না পারে তাহলে ওই কোনো রকম মেডিসিন দিয়ে ওই আলসারটাকে হিল করার একটা টেন্ডেন্সি থাকে, ওটা দীর্ঘদিন চালাতে থাকে। তো সেটা একটা লং টার্ম প্রসেস। তো সেক্ষেত্রে সে তখন পেশেন্ট আমার কাছে এসে বলে আমাদের একটা ওষুধ আছে, যাই আমি মেডিসিনের নামটা এখানে নিচ্ছি না, আমি ওষুধ আছে, ওষুধটার মধ্যে আমি কলেজ জীবনে পড়তে গিয়ে ওষুধটা পেয়েছিলাম এবং কতটা পড়েও ছিলাম। ও যখন আমাকে কমপ্লেনটা প্রেজেন্ট করে আমার মাথায় এসে গেল সঙ্গে সঙ্গে। একটা শব্দ আছে ড্রাগটার মধ্যে লেখা যে গ্যাস্ট্রিক সিমটমটা তখন রিলিফ হয়ে যাবে যখন রিউম্যাটিক সিমটমটা তোমার প্রেজেন্ট করবে। ওর কিন্তু তখন গ্যাস্ট্রিক সিমটমটা রিলিফ অবস্থায় ছিল। হাঁটু ব্যথাটা হচ্ছে রিউম্যাটিক সিমটম, আর আলসারটা হচ্ছে গ্যাস্ট্রিক সিমটম। এইটাকে যদি কখনো কেউ প্রেজেন্ট করে তখন তুমি তাকে এই ওষুধটা দেবে। আমি ওষুধটা দেওয়ার পরে ওকে আমি কিচ্ছু বলিনি, আমি পেশেন্টের খোঁজও নিই। আমি 15 দিন বাদে ওকে আমি দেখা করতে বলেছিলাম। ওর একটা কন্টিনিউ জিনিস হচ্ছিল, মানে মুখ দিয়ে একটা ওদের ভাষায় যেটা বলে ধোঁয়া ঢেকুর, সেইটা উঠছিল। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম তোমার কমপ্লেনগুলো এখন কী অবস্থা। ও বললো আমার কিন্তু ওইগুলোর হচ্ছে না, এবং বিভিন্ন রকম যে পায়খানা না পরিষ্কার হওয়া, পেটের যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু আর হচ্ছে না। এখন খাওয়া দাওয়াটাও আমার ভালো মতো বেড়েছে, খিদেটা কমে গেছিলো, খিদেটাও ভালো হয়েছে। এবার হতে পারে আসিমটোমেটিক হয়ে গেছে, এটারও একটা বলার জায়গা আছে যে আসিমটোমেটিক হয়ে গেছে। আমি কদিন পরে ওকে এন্ডোস্কোপি করালাম। এন্ডোস্কোপি করে আমি দেখলাম ওর যে আলসারটা ছিল সেটা হিল হয়ে গেছে, এবং এইচ পাইলোরি যে ইনফেকশনটাও ছিল সেটাও নেগেটিভ হয়ে গেছে। এইটা আমার একটা হার্ট টাচিং বলে, মানে এইখানটাতেই অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি এইভাবে কাজ করে। এই সিমটমগুলোকে খুঁজে বার করতে হয় হোমিওপ্যাথিতে, তবেই হোমিওপ্যাথি কাজ করবে। একটা কোনো ব্যথা শুনলেই আমি চট করে একটা রাস্টাক্স দিয়ে দিলাম, একটা আর্নিকা দিয়ে দিলাম, সব কিছুর ক্ষেত্রেই কাজ কিন্তু হবে না। এই আনকমন পিকুলিয়ার সিমটমটা খুঁজে বার করতে হয়, তবে হোমিওপ্যাথিটা কাজ করবে, নাহলে কিন্তু হোমিওপ্যাথি 1000টা ওষুধ খাইয়ে দিলেও কাজ হবে। তো এবার একটু কন্ট্রোভার্সিয়াল জিনিসে আসি, এই হোমিওপ্যাথি ভার্সেস অ্যালোপ্যাথি, এই জিনিসটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? মানে অনেক সময় বিতর্ক তো আমরা দেখতেই পাই চারিদিকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব দিকে দেখতে পাই। এইটার বাস্তবতাটা বা এটাকে একটু ব্যাখ্যা করুন। এইটা আমি বলবো হোমিওপ্যাথি ভার্সেস অ্যালোপ্যাথি, এই কনসেপ্টটা যারা তৈরি করেছেন এটা ঠিক করেন। আমাদের সিস্টেমে যেমন অ্যালোপ্যাথিটারও দরকার আছে, আমি বলবো তেমনি হোমিওপ্যাথিটারও দরকার আছে। অ্যালোপ্যাথিটার কেন দরকার আছে, কিছু কিছু জিনিস এটা আমাদের হোমিওপ্যাথি বইয়েও বলা আছে। মেনলি হচ্ছে সার্জিক্যাল ডিজিজগুলোর ক্ষেত্রে কিছু কিছু সত্যি সত্যি কিছু কিছু সার্জিক্যাল ডিজিজ আছে যেগুলো দিয়ে তখন মেডিসিনাল কনজারভেটিভ ট্রিটমেন্ট কাজ করে না, তখন আমাকে সার্জনের কাছে বাধ্য হয়ে যেতেই হয়। সেক্ষেত্রে কিন্তু তখন এই সার্জনের কাছে যাওয়ার পরে ওই যে আফটার পোস্ট অপারেটিভ যে ট্রিটমেন্টগুলো দিতে লাগে, হিলিং প্রসেস, অ্যান্টিবায়োটিক, এক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথি লাগে। মানে আমি বলবো যদি একটা চিকিৎসা সিস্টেমের মধ্যে আমি শুধু হোমিওপ্যাথিকেই ইনক্লুড করবো না, আমি আয়ুর্বেদ, ইউনানি, যোগা সবকেই বলবো। একটা চিকিৎসা সিস্টেমের এটা কোনোদিন ভার্সেস হওয়াটা উচিত না। একটা চিকিৎসা সিস্টেমের মধ্যে যদি একটা টেবিলের যদি টপ পোর্শনটাকে যদি আমি অ্যালোপ্যাথি বলি, পাশাপাশি কিন্তু তার পায়া পোর্শনগুলোও কিন্তু এরা, সেজন্য কাউকে বাদ দিয়ে কাউকে হওয়া এটা হয় না। এটা যারা এই কনসেপ্টটা যারা তৈরি করে নিয়েছেন তারা ঠিক করেননি। আবার এমন এমন কিছু রোগ আছে যেগুলো সত্যি সত্যি হোমিওপ্যাথিক্যালি দরকার, তখন কিন্তু অ্যালোপ্যাথিক সিস্টেম দিয়ে তখন হয় না ওটা। এবার অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা বা আমাদেরও যারা হোমিওপ্যাথি ডাক্তারবাবু যারা কিছু এমনি সাধারণ তারা হয়তো বলতেই পারেন যে না আমাদেরও আছে, সেটা তো পরের কথা। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি বলবো কিছু কিছু রোগ আছে যেগুলো সত্যি সত্যি হোমিওপ্যাথিক্যালি কিওর করা সম্ভব হয়, যেটা ওদের কাছে তার কোনো অ্যান্সার নেই। তার মধ্যে একটা তো আমি একটু আগেই বললাম রিউমেটয়েড আর্থ্রাইটিস কথা, এটা ওদের কাছে হয় না, এটা ওরাও নিজেরা জানে। এইবার এরকমও কিছু কিছু রোগ আছে, যেমন আমি একটা জিনিস যেমন হচ্ছে কি ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি মানে কি, বাবা মায়ের বাচ্চা হচ্ছে না, বিবাহিত জীবন 5 বছর 7 বছর 10 বছর ধরে পার হয়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে।
অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেল, তারা অনেক কিছু চেষ্টা চরিত্র করলো, যখন শেষ মুহূর্তে যখন দেখলো কিছু করা গেল না, তখন ওটাকে আইভিএফ এর আন্ডারে ফেলে দিল। এই ইনফার্টিলিটিটাও কিন্তু হোমিওপ্যাথি দিয়ে করা যায়, এটাও করা যায়। ইনফার্টিলিটিও কিন্তু হোমিওপ্যাথি দিয়ে করা যায়, আমারই করা আছে সাকসেসফুল। 5 বছর 7 বছর হয়ে গেল, আমারই করা আছে। কিন্তু ইনফার্টিলিটিটাকেও হোমিওপ্যাথি দিয়ে করা যায়। সেটা এই সব কিছু জিনিস আছে যেগুলো হয়তো কন্ট্রোভার্সিয়ালি লোকে গায়ের জোরে বলতে পারে যে না হবে, কিন্তু এটাকে গায়ের জোরের জায়গা থেকে ছেড়ে দিয়ে একটু র্যাশনালি ভাবলে কিন্তু এটা কিন্তু ভার্সেস হওয়ার কথা। কিন্তু মানুষজন এটা করে ফেলেছে, এটা মানুষ নিজের কনসেপশন বানিয়ে ফেলেছে। তো আপনি একজন দায়িত্বশীল হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে কি কাউকে কোনো এরকম সাজেশন দিয়েছেন যে আপনার এইটার জন্য একটু অ্যালোপ্যাথির দিকে যাওয়া? হ্যাঁ, দিয়েছি, যখন দরকার অবশ্যই দিয়েছি। যেমন আমি ক্যান্সারের ধরুন 4th স্টেজে আমার কাছে দেখাতে এসেছি, তখন কিন্তু আমি তাকে বলবো না যে ওষুধ খাও, সময় রাখো, অমুক তমুক। আমি কিন্তু তখন তাকে নেওয়ার জন্যেই পাঠাবো, অঙ্কোলজিস্টের কাছেই আমি কিন্তু তখন তাকে পাঠাবো। তখন কিন্তু আমি ওটাকে নিয়ে গোয়ার তুমি করবো না, যদি কেউ করে এটা গোয়ার তুমি হয়ে যাবে। তার মানে হোমিওপ্যাথি স্ট্রোক, তারপর যে কোলেস্ট্রল, ডায়াবেটিস, এগুলোকে না কিওর বলবো না। স্ট্রোকটাকে ঠিক করা যাবে, কিন্তু ডায়াবেটিস কিওর করা যাবে না। ডায়াবেটিস কিওর করা যাবে না, তার কারণ হচ্ছে ডায়াবেটিস যে জন্য হয়, ডায়াবেটিস হয় কেন? আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে বিটা সেল থাকে, সেই বিটা সেলস থেকে যে ইনসুলিন বেরোয়, তার জন্য ডায়াবেটিস হয়। ইনসুলিনের ঘাটতিটা হয় বলে ডায়াবেটিস। এবার সেটা তো ওখানে ড্যামেজ হয়েছে বলেই হয়েছে। আমি ড্যামেজকে আমি কি করে রিপেয়ার করব? ড্যামেজকে তো আমি রিপেয়ার করতে পারবো না। কিন্তু এগুলো তো কনসেপশন নেই, বলবে আমার বলো না, পারলো না, এইভাবে এটা প্রেজেন্ট করে দিচ্ছে। কিন্তু ঘটনাটা তাই, ড্যামেজটাকে তো আমি রিপেয়ার করতে পারবো না, এটা মানুষকে বুঝতে হবে। কারণ পা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, হাড় ভাঙাকে কি আমি জোড়া লাগাতে পারবো? কোনোদিন পারবো না, তাকে আমার প্লাস্টার করতে বলতে পারবো। এইটাই হচ্ছে পার্থক্যটা, বুঝতে হবে। পার্থক্যটা এইখানে। হোমিওপ্যাথির সঙ্গে অ্যালোপ্যাথিক আমাদের বলাই রয়েছে যে ট্রু সার্জিক্যাল ডিজিজ, আমাদের সিস্টেমেই বলা আছে ট্রু সার্জিক্যাল ডিজিজ, মানে কিছু কিছু সার্জিক্যাল ডিজিজ এগুলো সত্যি সত্যি সার্জারির দরকার, সত্যি সত্যি অ্যালোপ্যাথিক সিস্টেমে আমাকে যেতে হবে, সেটা ট্রু সার্জিক্যাল ডিজিজ। এইবার কোথাও একটা গ্রোথ হয়েছে, কোথাও একটা সিস্ট হয়েছে, কোথাও একটা টিউমার হয়েছে, তার জন্য সার্জারি করার দরকার পড়ে না, সেটা হোমিওপ্যাথি দিয়ে করা যায়। কিন্তু হাড় ভেঙে গেছে, তাকে সার্জারিতে আমাকে পাঠাতেই হবে না। তার জন্য আমাকে পেশেন্ট এসে বললে আপনি একটা ওষুধ দিন, আমার হাড়টা জোড়া লেগে যাক, এটা ভেগ কথা হয়ে গেল। যদি কেউ বলেনও কেউ, তাহলে ভেগ কথা বলবেন। একটা আমি কোশ্চেন করছি যে অনেক সময় পেশেন্টরা আসার পর 1 মাস হয়তো ওষুধ খেলো, ডাক্তারবাবু ছাড়ছে না, ওষুধে কাজ করছে না, এরকম এক ধরনের আছে যে খুব তাড়াতাড়ি তারা একটা রেজাল্ট আশা করেন। এই জিনিসটা নিয়ে যদি কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন। কনসেপ্টটা আমি বলবো। আবার এর সঙ্গে পরিপ্রেক্ষিতে আরেকটা বলি যে অনেকে এরকম রাগ করে বলেন যে যখন 1 মাস 1.5 মাস দেখেন যে ছাড়ছে না, বলছে এটা কোনো চিকিৎসায় না, উনি ব্যবসা করছেন বসে বসে, এরকম ভাবে বলে দেন, হার্স ভাবে বলে দেন। এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন। একটা তো ব্যাপার আছে, এই যে ধরুন পেশেন্ট আমার কাছে দীর্ঘদিন ওষুধ খাচ্ছে, সেক্ষেত্রে সে কোনো রকম ভাবে রেজাল্ট না পেলে আমিও যদি পেশেন্টের জায়গায় থাকতাম, আমি হয়তো এই রিয়াকশনটাই দিতাম। এটাও সত্যি কথা, এটা কিছু মানে বলার নয়। কিন্তু ওই যে প্রথমে একটা কথা আমি বললাম যে সমস্ত রোগেরই একটা টাইম পিরিয়ড আছে, রোগটা কিভাবে হয়েছে। একটা যদি ক্রনিক রোগ হয়ে যায়, তখন কিন্তু রুগী অধৈর্য হলে কিছু করার থাকে না। আমাকে তখন রুগীকে বলতেই হয় যে এটা অধৈর্য হলে কিছু করার নেই, আপনাকে সময় ধরে ওষুধ খেতেই হবে। আর যদি অ্যাকিউট হয় তাহলে সেটা তো কোনো কিছু ব্যাপার নেই, অসুবিধা নেই। কিন্তু টাইম পিরিয়ড ধরে রুগী অধৈর্য হওয়াটা স্বাভাবিক, কিন্তু রুগীকে এটা বুঝতে হবে যে তার রোগটা কতদিনে হয়েছে। রোগের পরিকাঠামোটা অবশ্যই বোঝাটা ভীষণভাবে রুগীর পক্ষেও জরুরি, ডাক্তারের পক্ষেও জরুরি। সেজন্য 1 মাস ধরে আমার হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু ব্যবসা করছে, এই কথাগুলো বলে কোনো লাভ হয় না আলটিমেটলি। না, ব্যাপারটা হচ্ছে ওই আসলে এই কনসেপ্টটা হয়ে গেছে এখন রিল আসার পর, ছোট ছোট রিল দেখছে। তারপর হচ্ছে যে যিনারা হয়তো সার্টিফাইড নয়, অ্যাকচুয়াল হয়তো পড়াশোনা করেননি 4-5 বছর, যেগুলো আপনাদের করতে হয়, তো তারাও এখন চ্যাট জিপিটি দেখে যে কথাটা আগে বললাম আসছে, তো সেই ব্যাপারটা দেখার পরেও হয়তো এই জিনিসটা তৈরি হচ্ছে। তো এটাকে কতটা অ্যাভয়েড করতে বলবেন বা কোন জায়গা থেকে অ্যাকসেপ্ট করতে বলবেন? আমি সমস্ত রোগীদের ক্ষেত্রে, সমস্ত মানুষের ক্ষেত্রে একটাই বলবো, একটাই জিনিস আজও বলবো, এই স্বাস্থ্য বা এই হেলথ সিস্টেমটা
এখনো পর্যন্ত এইরকম গুগল বা চ্যাট জিপিটি এর ওপর বেস করে আপনারা সিদ্ধান্ত নেবেন না, কারণ স্বাস্থ্য মানে কিন্তু আপনাদের শরীরের ব্যাপার। অবশ্যই করে আপনারা যে কোনো সিস্টেমই যদি দেখান, আপনারা যদি অ্যালোপ্যাথিও দেখান, আমি বলবো কোয়ালিফাইড অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখান, আর যদি হোমিওপ্যাথি দেখান অবশ্যই করে কোয়ালিফাইড হোমিওপ্যাথিকে দেখান। কোনোদিন গুগলের ওপর ভরসা করে গুগলে একটা ওষুধ দেওয়া আছে সেইটা দেখে আপনি দোকান থেকে কিনে খেতে শুরু করলেন, বা আপনি সেটাকেই ডাক্তারবাবুকে এসে বলছেন যে এটাই আমি এটাকেই আমি খেতে চাই, এইগুলো কিন্তু আমি বলবো এগুলো করবেন না। এগুলো করাটা শরীরের পক্ষে ক্ষতিকারক, আপনার পক্ষেও ক্ষতিকারক। আচ্ছা, আজকালকার দিনের পরিপ্রেক্ষিতে কিছু কোশ্চেন আছে যে অনেক রাত পর্যন্ত জেগে থাকা, ঘুম না হওয়া, তারপর হচ্ছে রাত জেগে জেগে মোবাইল দেখা, এগুলো শরীরের উপর কতটা প্রভাব ফেলছে? এগুলো শরীরের উপর ভীষণভাবে প্রভাব পড়ছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের হাতে এখন মোবাইল চলে এসছে। রাত জেগে জেগে তারা গেমস খেলছেন, বিভিন্ন রকম ভাবে মোবাইল ইউজ করছেন, চ্যাট করছেন, বন্ধুদের সঙ্গে গল্প করছেন স্কুলের। এতে কি হচ্ছে, শারীরিকের থেকে মানে বডির অন্যান্য জায়গার থেকে ব্রেনের ওপর এফেক্ট বেশি পড়ছে। এবং তাতে কি হচ্ছে, মানে ডেইলি যে লাইফটা আমাদের চলে সারাদিনের, সেই লাইফটা কিন্তু আস্তে আস্তে স্লথ হয়ে যাচ্ছে। মানে ডেইলি লাইফটা কিন্তু ঠিকমতো চলছে না। আমি যদি রাত জেগে একটা মানুষ, আমি যদি মোবাইল ঘাঁটি বা করি, তাহলে অটোমেটিক্যালি আমি সকালটা শুরু করব দেরি করে। তাহলে এটা যদি আমি করতে থাকি, যদি কন্টিনিউ আমাদের সারাদিন ঘুমানোটা 8 ঘন্টা 7 ঘন্টা ঘুমানো আমাদের একটা হিউম্যান মানুষের পক্ষে দরকার, কিন্তু আমি যদি সেটা বাদ দিয়েও যদি আমি ঘন্টার পর ঘন্টা যদি ঘুমিয়ে থাকি, তাহলে মস্তিষ্কের এফেক্ট পড়ে, মাথা ঠিক মতো কাজ করে না, সবসময় শরীরে একটা ক্লান্তি থাকে, আনইজি থাকে। যে কাজটার সঙ্গে আমি যুক্ত, সে স্কুলে পড়ি বা আমি এখন কোনো কর্মজগতেও যদি থাকি, সেটাতে একটা এফেক্ট পড়ে। তাতে কি হয়, মানুষের বুদ্ধির বিকাশ হয় না। মোবাইল ঘাঁটা হয়তো শিখে যায়, মানুষের বুদ্ধির বিকাশ হয় না। তার একটা সামান্য এক্সাম্পল আমি যদি দিয়ে দিই, দেখবেন আপনি মোবাইল চালাচ্ছেন খুব সুন্দর, একবারে খুব সুন্দর স্মার্টফোন আপনি তাড়াতাড়ি করে চালাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, আপনি স্মার্টফোনের জন্য আপনি ওভার স্মার্ট দেখতেই পাবেন। কিন্তু রাস্তায় যখন বেরোবেন তখন ওই স্মার্টনেসগুলো দেখতে পাওয়া যায় কিরকম ভাবে কাজ চলে। একটা সামান্য জিনিস, একটা দোকানে ঢুকতে যাচ্ছেন, দরজার গায়ে লাগানো রয়েছে পুল, মানে দরজাটা টেনে খোলার কথা, ওর কনসেপ্টটা কাজ করছে, দরজাটা ঠেলেই খুলতে হবে আমাকে, 50 বার করে দরজাটা ঠেলছে। তার মানে কি, ব্রেনের ওই বিকাশটা হয়নি যে আমি ওখানটা কি লেখা আছে আমি পড়ে সেটাকে ইনস্ট্রাকশনটা ফলো করব। মানে কি, এটা যত দিন যাবে না, মানুষের মধ্যে এইরকম ভাবে যদি মোবাইল ওরিয়েন্টেড জীবন চালাতে শুরু করে, রাত্রির জেগে জেগে মোবাইল দেখা বা মোবাইলটাকেই নিয়ে কন্টিনিউয়াস ওটার মধ্যে ব্যস্ত থাকা। মোবাইল আমাদের অবশ্যই জরুরি, মোবাইল ছাড়া চলবে না, কিন্তু সেটার মধ্যেও একটা রাশ টানা উচিত। আর আমি বাবা মাদেরকে বলবো, এখন ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ার জন্য মোবাইল দেওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে। বাচ্চাদেরকে মোবাইল ইউজ করাটা কম করুন, বই পড়তে বলুন। গেম যদি যত বেশি গেম খেলবে না, ওই গেমের ইম্প্যাক্ট গুলো ব্রেনে বেশি করে পড়বে, আপনাদের ওপর সেই ইম্প্যাক্ট গুলো সেই বাচ্চা তখন দেখাবে। যদি একটা ধরুন একটা কোনো মানে একটা ড্রাস্টিক গেম খেলছে, একটা মারা ধরার গেম খেলছে, ও কিন্তু ওটার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করবে না যে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, ও জানে কিছু হলে মারামারি করতে হয়, ও কিন্তু তাই করবে। সেই জন্য বলো বাচ্চাদের থেকে একটু মোবাইলটা অ্যাভয়েড করার জন্য। মোবাইল বাচ্চাদের পক্ষে চোখের পক্ষেও যেমন ক্ষতিকারক, বাচ্চাদের বিকাশ হওয়ার ক্ষেত্রেও ক্ষতিকারক। মোবাইল দিয়ে দেওয়া মানে কিন্তু বাচ্চাটা স্মার্ট হয়ে গেল না, মোবাইল দিয়ে দেওয়া মানে বাচ্চাটাকে যেমন স্মার্ট করতে গেলেন, বাচ্চাটা কিন্তু ওভার স্মার্ট হয়ে গেল। তখন কিন্তু সে যে কিছু জানে না, লোকের সামনে প্রেজেন্ট করতে গিয়ে লোককে অপমান করবে। ঠিক, লোকে এমন ভাবে কথাগুলো প্রেজেন্ট করবে, লোককে শুনলেই মনে হবে যেন এ আমাকে অপমান করছে। বাস্তব জ্ঞানটা তো মানে জীবনের মূল্যবোধটা তৈরি হয়, কারণ তার জীবনটাই ওরিয়েন্টেড হয় মোবাইল দিয়ে। আর আপনি ভাবছেন আপনি কাজটা থেকে ফ্রি হয়ে যাচ্ছেন ওকে মোবাইলটা ধরিয়ে দিয়ে, কিন্তু ও কিন্তু ফ্রি হলো ঠিকই, ও কিন্তু আপনার জীবনের মূল্যবোধটা আর বুঝলো না। আচ্ছা, আজকালকার দিনে 25 থেকে 30 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড, এই জিনিসগুলো একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে, যেগুলো আগে হয়তো আমরা দেখতেই পেতাম না। 60 বছর 70 বছর এখনো আরাম করে খাওয়া দাওয়া করছে, হচ্ছে। কিন্তু যেই জেনারেশনটা এখন 25 থেকে 30 এর মধ্যে আছে, দেখবেন হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, ডায়াবেটিস বেশি, ডায়াবেটিস হচ্ছে, থাইরয়েড হচ্ছে, কোলেস্টেরল হচ্ছে। এর পিছনের কারণটা কি? এর পিছনে সবথেকে কারণ হচ্ছে মানুষ আজকাল খুব মানে ডেইলি লাইফটাকে খুব মানে স্লো করে ফেলেছে, মানে কন্টিনিউ যে কোনো রকম কাজ শুধু বসেই করে যাচ্ছে। আগেকার দিনের লোকেদের মধ্যে কি ছিল, এই বসে এক থালা ভাত খেয়ে নিল, মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে, ওই খেয়ে দিয়ে এসে কোনো রকমের খাওয়া দাওয়াটা মানে খাচ্ছে যখন বসে, খাওয়ার যে আমাদের
প্রপারলি চিবিয়ে খাওয়ার কথা সেটাও খায় না, বলদকরণ করে। এক হাতে মোবাইল একাই, মানে ও ওখানে কাজটা করছে আর খেয়ে যাচ্ছে। তার মানে কি আপনার খাবারটাও কিন্তু ঠিকমতো হজম হচ্ছে না। ব্রেন কিন্তু ওই ইনস্ট্রাকশনটা দিচ্ছে না খাবারটা হজম করার জন্য। ব্রেন কিন্তু ওখানেই হয়ে আছে যে আমি কি করছি, কি কাজ করছি আমি। এই যে আজকে আইটি সেক্টর কর্পোরেটের ছেলেমেয়েগুলোকে দেখবেন যে ওদের কন্টিনিউ এই যে এখন ওয়ার্ক ফ্রম হোম হওয়ার জন্য আরো বাড়িতে বসে গেছে। আগে তবু যদিও বা অফিস টফিস গিয়ে কাজ করতে হতো, এখন ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। মানে কি বাড়িতে বসে কাজ করছে, ওই বাড়িতে বউ এসে চাটা দিয়ে যাচ্ছে, বিস্কুটটা দিয়ে যাচ্ছে, ওই খেতে খেতে ও কাজ করছে, ওভাবেই ওর জীবনটা অতিবাহিত করে নিচ্ছে। আর যেটা সব থেকে আমি বলবো, সবাইকে বলবো, ড্রিঙ্কসের হ্যাবিট কমানো উচিত। আমি কমানোর কথাই বলবো, বন্ধ এই জন্যই বলবো না কারণ বন্ধ বললে কেউ শুনবে না। ড্রিঙ্কসের হ্যাবিট অবশ্যই বন্ধ করবো, কারণ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, এইসব জায়গায় কাজ করার জন্য লোকে মনে করে যে ড্রিঙ্কস করাটা হচ্ছে আমার স্টেটাস। কিন্তু আমাদের দেশের জন্য ড্রিঙ্কস কিন্তু স্টেটাস নয়, আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এই ড্রিঙ্কস, এইসব হ্যাবিট, এগুলো কিন্তু প্রচুর রোগকে আমন্ত্রণ করে, লাইফস্টাইল ডিসঅর্ডার তৈরি করে। তার মধ্যে এক হচ্ছে হাইপার টেনশন, যাকে বলে হার্টের রোগ, মানে আস্তে আস্তে প্রেশার বেড়ে যাওয়া, কম বয়সে প্রেশারের রোগী তৈরি হচ্ছে, সুগারের রোগী তৈরি হচ্ছে, আস্তে আস্তে প্রচুর রকমের রোগ আসছে। আর সব থেকে যেটা জিনিস এখন তো যেটা হচ্ছে কি সাইকিয়াট্রিক প্রবলেম পর্যন্ত এসে যাচ্ছে। সাইকিয়াট্রিক প্রবলেম পর্যন্ত এসে যাচ্ছে। একটা মানুষের সঙ্গে কথা বললেই বুঝতে পারা যায় তার মধ্যে সাইকিয়াট্রিক প্রবলেম চলে আসছে। মানসিক চাপ দেখায়, মানসিক চাপ, এই ডিপ্রেশন থাকা, কথা বলতে বলতে আবার অনেকে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কি বলবো না বুঝতে পারছে না। এইগুলো কিন্তু ভীষণ সমস্যা। এইগুলো কিন্তু আমি বলবো মানুষ নিজেকে ওভারকাম করতে হবে। এর জন্য না কোনো মেডিসিন হয় না, একটাই মেডিসিন, নিজেকে ভালোবাসুন, নিজের শরীরটাকে ভালোবাসুন, যে নিজের শরীরটাকে নিয়ে ভাবুন যে আমি কি করলে আমার শরীরটা ভালো থাকবে। স্যার ডাক্তারবাবু, আজকাল মানুষজন অসুস্থ হলে, এই কথাটা আগেও করলাম, কোশ্চেনটা এবার স্ট্রাকচারালি সাজিয়ে করছি, যে কিছু একটা সিমটম দেখা যাচ্ছে, হয়তো শরীরে কোনো একটা জায়গায় র্যাশ বেরিয়েছে বা কিছু বেরিয়েছে, ছবি তুললাম, গুগলে আপলোড করে দিচ্ছি, সিমটম দেখছি, ইউটিউব ঘাঁটছি, বিভিন্ন এআই প্ল্যাটফর্ম ঘাঁটছি, ঘেটে নিজের মাতব্বরি করে ডাক্তারিগিরি করছি। তো এই জিনিসগুলো মানে চিকিৎসার যে দিকটা, সেই দিকটা কোন লাইনে যাচ্ছে বলে আপনি মনে করছেন, বা এটা কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে বা কিছু একটা হতে পারে? অবশ্যই। এই যে আমরা যে রোগের সিমটম গুলো পড়ি না, বলি না যে রোগ, যে সিমটম গুলো দেখে একটা রোগকে আমরা বিচার করি যেটা এই রোগ হয়েছে, এইরকম একই রকমের সিমটম বহু রোগের ভর্তি। একটা র্যাশ যেটা বললেন গায়ে বেরোলো, এই র্যাশ কিন্তু আমি বোধহয় লক্ষ লক্ষ রোগের আমি র্যাশ পাবো। রোগী কিন্তু, পেশেন্ট কিন্তু সেটা বুঝলো না। ওখানে ছবিটা তুলে যে র্যাশটা পেলো, প্রথম যে লেখাটা পেয়ে গেল, ও ধরে নিল এইটাই আমার রোগটা হয়েছে। ওর মধ্যে তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার সেই এবিলিটিটা নেই যেটা আমি করতে পারবো। যে র্যাশটা ধরে যে এটা এমনি র্যাশ, না এটা মামসের র্যাশ, না এটা মিজিলসের, সরি মামস নয়, এটা মিজিলসের র্যাশ, না এটা এমনি অন্য কোনো স্কিন ডিজিজ, না এমনি সোরিওসিস, আমি ডিফারেন্সিয়েট করতে পারবো, সেটা কিন্তু রুগী পারবে না করতে, বা গুগলও পারবে না। গুগল র্যাশটা দেখিয়ে বলে দেবে এই রোগ হয়েছে, কিন্তু ওই আদৌতে কিন্তু সেই রোগ হবে না। তার মানে এটা একটা বলা যেতে পারে যে বিভ্রান্তি সৃষ্টি করছে, কিন্তু নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। গুগল সব দেবে, গুগল কিন্তু সাধারণ মানুষের এখতিয়ারের বাইরে ঘাঁটার জায়গা না। তুমি যে কাজটা করো তুমি সেটা নিয়ে গুগল ঘাঁটো, তোমার লাভ আছে। তুমি যেটা করো না, ডাক্তারের কাজটা নিয়ে যদি তুমি গুগল ঘাঁটো, আমি বলবো সেটা তোমার লাভ হবে না কোনো, তোমার বরং ক্ষতিই হবে। তুমি গুগলটা দেখে ট্রাই করতে যাবে, তোমারই ক্ষতি হবে। কারণ ওটা তো দেখার পর অ্যানালাইসিস করার মতো তো ক্ষমতাটা লাগবে। গুগলটা যদি আমি পড়ি আমার কাজে আসবে, কিন্তু গুগলটা কিন্তু পেশেন্ট পড়লে তার কোনো কাজে আসবে না। আমরা আমাদের আলোচনার এবার অন্তিম পর্যায়ের দিকে আস্তে আস্তে এগাচ্ছি। তো ডাক্তারবাবুকে কিছু ফ্রিকোয়েন্ট কোশ্চেন করব, সে কোশ্চেন অ্যান্সারগুলো জেনে নিই। তো ডাক্তারবাবু, রোগীরা সব থেকে বড় ভুল করেন কি? নিজে দোকান থেকে ওষুধ কিনে খাওয়া। আর সব থেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অভ্যাস বলুন। সব থেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অভ্যাস যেটা আমাদের মেনটেন করা উচিত ডেইলি লাইফে, আমি বলবো শরীর চর্চাটা রেগুলার করা। এটা করাটা অবশ্যই দরকার, তাহলে শরীরের অনেক রোগ হবে না। 25 থেকে 45-এর মধ্যে কোন রোগ বেশি দেখছেন আপনি? এখন পর্যন্ত যেটা আমি দেখতে পাচ্ছি, প্রেশার এবং সুগারটা খুব বেশি করে হচ্ছে, হাইপার টেনশন এবং ডায়াবেটিস। রোগীদের কাছ থেকে আপনি প্রথম মানে সব থেকে বেশি ফ্রিকোয়েন্ট কোন কোশ্চেন পাচ্ছেন, কি ধরনের কোশ্চেন পাচ্ছেন? মানে একটা টাইপ অফ কোশ্চেন, যে যেমন আমরা আগে এক্সাম্পল দিয়েছিলাম যে
কত দিনে সারবে বা কি সারবে, এরকম ধরনের রোগীরা ঢুকে ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন যেটা অনেক রোগী করছে আপনাকে। এখন যেটা করছে যে আমার এই রোগটা হয়েছে, এটা আমার সারবে তো? আপনার কাছে তাহলে চিকিৎসা মানেটা কি? চিকিৎসার ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? আমার কাছে চিকিৎসার ব্যাখ্যা হচ্ছে যে রুগী আসবে, রুগী তার সমস্ত রোগের কথা আমাকে বলবে, আমি যেমন করে তাকে ওষুধ খেতে বলবো সে মন দিয়ে সেটাই খাবে। আদার্স ভাবে সে নিজে নিজে কোনো রকম ভাবে ডাক্তারি ফলানোর চেষ্টা যেন না করে। আমার কাছে চিকিৎসার ব্যাখ্যা হচ্ছে এটাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলুন, মানে 1 মিনিট বা 2 মিনিট সম্বন্ধে কিছু একটা বলুন, যেটা তাদের মানে যারা দেখবেন তাদের লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে, শরীর সুস্থ রাখার ক্ষেত্রে মানে খুব ভালোভাবে এফেক্ট ফেলবে আপনার কথাটা। এরকম কিছু একটা আপনার নিজের মন থেকে বলুন। নিজের মন থেকে একটা কথাই বলবো, জীবনে ডিসিপ্লিন আনুন। লাইফে ডিসিপ্লিন আনাটা খুব জরুরি। ডিসিপ্লিন আনলে শরীর সব দিক অনেক কিছু ঠিক থাকে। আর রাত জাগা এবং রাত্রির করে জেগে থাকা এবং সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠা, এই অভ্যাসটা আমি বলবো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ছাড়া। এবং যে ওয়ার্কআউট বা যে যোগব্যায়াম বা যাই আপনারা করবেন, সেটা চেষ্টা করুন সকালবেলায় করা। সকালবেলায় করলে যে এফেক্টটা আপনি পাবেন, সেটা কিন্তু সন্ধে বা রাত্রের দিকে করলে অত ভালো হয় না, কারণ তখন আমাদের বেসাল মেটাবলিক রেটটা অনেক লো হয়ে যায়। আর সকালে বেসাল মেটাবলিক রেটটা অনেক বেশি থাকে। সেজন্য বলবো এই দিকটা মেনটেন করা। আর বাইরের খাদ্য খাবার তো আমি বলবোই, রিচ স্পাইসি জিনিস নাই খেতে। এক আধ দিন তো আপনি খাবেনই, সে তো আমরাও খাই, আপনিও খাবেন, সে নিয়ে তো আমি বারণ করতে পারি না। তবে সবটাকেই আমি বলবো, যাই বলবো, যে কোনো কাজে একটা লিমিট রাখুন, আনলিমিটেড কিছু করবেন না। তাহলে আজকে আমরা ডক্টর চন্দ্রাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম, অনেক কিছু জানলাম, এবং মোরাল অফ দ্য স্টোরি এটাই আমরা জানতে পারছি যে হোমিওপ্যাথি ভার্সেস অ্যালোপ্যাথি, এটা কথাটাই ঠিক নয়। এরকম কোনো কথা যে হোমিওপ্যাথি ভালো অ্যালোপ্যাথি খারাপ, এরকম কন্ট্রোভার্সিতে আমাদের যাওয়াটাই উচিত না। আমাদের কোন জিনিসটা দেখা উচিত, যে সঠিক যে রোগটা সেটা ডায়াগনোসিস হচ্ছে কিনা, সঠিক রোগটা আমাদের ধরা পড়ছে কিনা, এবং সেই রোগ অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমাদের চিকিৎসাটা হচ্ছে কিনা, এটাই আমরা যাব। আমরা যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখছি, যে অ্যালোপ্যাথিকে তো স্বীকৃতি দেয়নি, এই দেয়নি, ওই দেয়নি, কথা একরকম হচ্ছে কিন্তু রিপ্রেজেন্টেশন তার ঘুরিয়ে হচ্ছে। কাজে এটা ভুল ধারণা। আমাদের সোশ্যাল মিডিয়া তো ট্রেন্ড একটা জিনিস, ওখানে লোকজন যে যা ইচ্ছা তাই দিতে পারে, কিন্তু যারা ডাক্তারবাবু তাদের তো কোয়ালিফাইড ডিগ্রি আছে, সেটা তো সম্মানজনক ডিগ্রি একটা, তারা পড়াশোনা করেছেন সেই বিষয়ে, এবং তারপরে এসে তারা প্র্যাকটিস করছেন, মানব সেবা করছেন। তো অবশ্যই তাদেরকে ভ্যালুয়েশন দেওয়াটা আমাদের জরুরি, এবং এই ধরনের কথা বা সবসময় বলা উচিত না যে হোমিওপ্যাথি তো শুধু ব্যবসার একটা বিষয়, বা চিনির বড়ি দেয় বা কিছু দেয়। কাজে আমরা এরকম কন্ট্রোভার্সিতে যাব না। এই বলে আজকের আলোচনাটা শেষ করব। আমাদের জাগ্রত হওয়া উচিত, শিক্ষিত হওয়া উচিত, এবং সবকিছু যুক্তিসম্মতভাবে আমাদের জানা উচিত। তত্ত্বকথায় মত্ত হয়ে লাভ নেই, উড়ে লাভ নেই। প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব নিজস্ব গুরুত্ব আছে। তো ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।